আমরা দেখেছি, আপনারা দেখেছেন দেশের প্রশাসন আমাদের বিরুদ্ধে তথা মাননীয় প্রধানমন্ত্রীকে সরানোর জন্য তারা কেমনি উঠে পড়ে লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী বিদায়ের কিছুদিন আগে তিনি বক্তব্য বলেছেন, যদি আমি সেন্ট মার্টিন দেই আমেরিকাকে তাহলে আমার ক্ষমতা পাকাভুক্ত, না হলে আমাকে সরে যেতে হবে। এইটাই হলো সত্যি কথা। সুতরাং যার যার ধান্দা শেষে আছে, আজকে সেদিন আমরা হয়তো সবাই শুভেচ্ছা স্বাগতম। লড়াই 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 চাই, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। জয় বাংলা। জয় বাংলা। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের সংস্থা জননেত্রী জননেত্রী শেখ হাসিনা। আপা, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আমরা আজকে এখনো ফুল দেনি সেই শহীদ মিনারে। আপনার পক্ষ থেকে আমরা অনুমতি নিয়ে আপনার পক্ষে আমরা সেই ফুলটা দিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। 1 মিনিট আমাদের সময় নেন, আমরা ফুলটা আপনার পক্ষে দিয়ে আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের সবার উদ্দেশ্যে আমরা সবাই অপেক্ষা করছি। আমি বলছিলাম আচ্ছা, এটা মিচান যাচ্ছে আমাকে এমদাদ এবং ডক্টর মাসুদ বলছেন আপনার সাথে কথা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডক্টর সিদ্দিকুর রহমান ফুল দেবেন না। আমরা ফুল দিয়ে আপনার কাছে 1 মিনিটের ভিতরে আসছি। ফুলটা দিয়ে দিন। এখন আবার আমাদের উদ্দেশ্যে বাংলাদেশে খুনি ইউনূস আমাদের নেতা কর্মীদের এবং সর্বোপরি মানুষকে যেভাবে রেখেছে, 17 কোটি মানুষকে তাদের কষ্ট থেকে পরিত্রাণ পাবো সেই লক্ষ্যে যাদের রক্ত যার নেতৃত্ব দিয়েছিল জাতির জনক শেখ মুজিবুর রহমান, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং যারা একুশে করেছেন জীবন দিয়ে বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষাকে স্বীকৃতি দিয়েছে, তাদের আপনাকে আপনার এবং আমরা বাংলাদেশের এখানে কিভাবে যত দূর সম্ভব তাড়াতাড়ি আমরা বাংলাদেশ থেকে তার জঙ্গি বাহিনীকে বিতাড়িত করবো, এই বিষয় নিয়ে আপনি আমাদের আপনার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। আপনাকে বিনীত অনুরোধ করছি আপনার বক্তব্য প্রদান করার জন্য। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আপনাদের আয়োজনকে আমি স্বাগত জানাই এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। 21শে ফেব্রুয়ারি 1952 সাল সেই দিন মাতৃভাষা বাংলা ভাষা আন্দোলন করতে যে কতগুলি তাজা প্রাণ সরিয়ে দিয়েছিল। কালাম, রফিক, বরকত, শফিউদ্দিন সহ বহু নেতা কর্মীদের আমরা সেদিন হারাই। রক্তের অক্ষরে তারা লিখে গিয়েছিল, আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই। আর এই আন্দোলন শুরু হয়েছিল 1948 সালে। 1948 সালে যখন পাকিস্তানি শাসকরা বাংলাদেশের মানুষের উপর একটি বিজাতীয় ভাষা, যে ভাষা প্রকৃতপক্ষে কোন দেশের মাতৃভাষা না, সে ভাষা হল উর্দু। এই উর্দুকে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করবার ঘোষণা দিয়েছিল। তারই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র শেখ মুজিবুর রহমান, যিনি একসময় পাকিস্তানের জন্য আন্দোলন করেছিলেন, কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর তিনি ঢাকা ফিরেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আইন বিভাগের ছাত্র। যখন দেখলেন যে পাকিস্তানিরা আমাদের সংস্কৃতির উপর আঘাত হানছে,
আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটুকু কেড়ে নিচ্ছে, তিনি তা প্রতিবাদ করেন। এবং একই সালে প্রথম ফেব্রুয়ারি মাসে একটি মিটিং হয় এবং জানুয়ারি 4 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ গঠন করেন। ছাত্রলীগ নামে এই সংগঠন তমদ্দুন মজলিস এবং প্রগতিশীল কতগুলি ছাত্র সংগঠন নিয়ে তিনি ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলেন। তারই প্রস্তাবে মাতৃভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং সেই দিন 11ই মার্চ ধর্মঘটে ডাক দেওয়া হয়। এবং সেই ধর্মঘট করতে যে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অনেক ছাত্র নেতারা গ্রেপ্তার হয় এবং সেইভাবেই কিন্তু আমাদের মাতৃভাষা অধিকার আদায়ের আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের পথ দিয়ে একের পর এক কর্মসূচি এবং সারা বাংলাদেশে প্রতি জেলায় জেলায় লিফলেট, প্যাম্পলেট, প্রচার বিভিন্ন মাধ্যমে ছাত্র নেতা ছড়িয়ে পড়ে এবং বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলন করতে যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা করতে যে তিনি বারবার গ্রেপ্তার হন। এরপরে যখন 49 সালে তাকে গ্রেপ্তার করা হয় আর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয়নি। ওই সময় অনেককে বলা হয়েছিল যে মুচলেখা দিলে এবং 15 টাকা ফাইন দিলে তাহলে তারা মুক্তি পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা ছিল যে এই মুচলেখা দেওয়া আর ফাইন দেওয়ার অর্থ হলো যে অন্যায়কে মেনে নেওয়া। তিনি সেটা মেনে নেননি, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয় এবং তাকে গ্রেপ্তার করার পর তখন সেই সময় তিনি ছাত্রলীগের নেতৃবৃন্দ খালেক নেয়াজ সহ কাজী গোলাম মাহবুব এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদের সঙ্গে গোপনে দেখা করেন এবং তাদেরকে 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল 52 সালে প্রাদেশিক পরিষদের বাজেট সেশন। তখন প্রাদেশিক পরিষদ বসত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। আপনাদের মনে আছে জগন্নাথ হলটা ভেঙে পড়ে গিয়েছিল একবার দখল সম্পদ 2015 সালে। ওটাই ছিল প্রাদেশিক পরিষদের অ্যাসেম্বলি হল। আর ঢাকা মেডিকেল কলেজ আর ওখানে ছিল ছাত্রদের হোস্টেল, যেগুলি ছিল সাধারণত টিনের ঘর। তো কারাগারের থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব তাদেরকে নির্দেশ দিয়েছিলেন 21শে ফেব্রুয়ারি যেহেতু প্রাদেশিক পরিষদের বাজেট সেশন বসবে ওই দিন একটা প্রতিবাদ জানাতে। কারণ এই প্রাদেশিক পরিষদেও কিন্তু প্রস্তাব উত্থাপন করা হয়েছিল রাষ্ট্রীয় ভাষা বাংলার জন্য। সেই আন্দোলন করতে যেয়েই কিন্তু ছাত্রদের গুলি করা হয় এবং সেই দিন এই সমস্ত ভাষা শহীদ জীবন দেয়। আমি আজকের দিনে সকল ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর সেই ভাষা শহীদ যারা রফিক, সালাম, জব্বার, বরকত, শফি সহ তাদেরকেও আমি স্মরণ করি। 21শে ফেব্রুয়ারি গুলি লাগার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু এই রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠা এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে অনশন শুরু করেন। অনশনরত অবস্থায় তাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হয়, যখন তিনি প্রায় মরণোন্মুখ অবস্থা। সেই সময় 26শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয়। কিন্তু আন্দোলন কিন্তু তখন থেমে যায়নি। তিনি সুস্থ হয়ে ফিরে এসে আবার 53 সালে সংগ্রাম পরিষদ গঠন করেন। এরই মধ্যে 1949 সালে আওয়ামী লীগ সংগঠন গড়ে ওঠে। সেই পাকিস্তানি মুসলিম লীগ শাসকের বিরুদ্ধে এই প্রথম গণমানুষের অধিকার প্রতিষ্ঠানের একটি রাজনৈতিক দল। বঙ্গবন্ধু শেখ মুজিব কারাগারে থাকা অবস্থায়
তাকে ওই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়। মৌলানা ভাসানীর সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক করে এই আওয়ামী লীগের যাত্রা শুরু। 53 সাল থেকে আবার সংগ্রাম পরিষদ গড়ে ওঠে এবং আন্দোলন শুরু হয়। এর মধ্যে যুক্তফ্রন্টে নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্ট সরকার গঠন করে, কিন্তু চক্রান্ত করে এমার্জেন্সি ডিক্লেয়ার করে সেই সরকার বাতিল করে দেওয়া হয়। এরপর 55 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব ন্যাশনাল অ্যাসেম্বলিতে মেম্বার নির্বাচিত হন। আর 54 সালে তিনি হয়েছিলেন প্রাদেশিক পরিষদের সদস্য। 56 সালে আওয়ামী লীগ হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বে সরকার গঠন করে এবং সেই সরকারই প্রথম 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেয়, শহীদ মিনার নির্মাণ করবার জন্য প্রকল্প গ্রহণ করে এবং বাজেট পর্যন্ত দিয়ে দেওয়া হয়। এভাবে আমাদের ভাষা আন্দোলন শুরু। আমি কথা বলি এই জন্য, এই ইতিহাসের কথাটা এই জন্য বললাম যে আজকে খুব দুর্ভাগ্য বিষয় আমাদের, এই ভাষা আন্দোলন থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু সংগ্রামের পথ। আর এই পথ বেয়ে কিন্তু আমরা আমাদের স্বাধীনতা অর্জন, বারবার আমাদের সংগ্রাম করেই আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হয়েছে। আর যে ছাত্রলীগ ভাষা আন্দোলন শুরু করেছিল, আজকে এই যুগে এসে আমরা দেখি সেই ছাত্রলীগকে ব্যান্ড করা হলো। ছাত্রলীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আজকে সেখানে এমন একটা 2024 সালে সেই 5ই আগস্টের পর থেকে এমন এক সরকার বাংলাদেশে ক্ষমতা আসলো যে তারা ইতিহাসই মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছে। আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় নেতা কৃষ্ণকর শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং জনগণের ভোট ও ভারতের অধিকার আদায়ের জন্য যারা সংগ্রাম করেছে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 75-15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। এরপর থেকেই কিন্তু আবার নানা চক্রান্ত, অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু বাংলা ভাষাকে জাতিসংঘ 1974 সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, সদস্য পদ দেয়। 74 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব জাতিসংঘে যে ভাষণ দেন, সেই ভাষণটা বাংলা ভাষায় তিনি দিয়েছিলেন। অর্থাৎ বাংলা ভাষাকে রাজনৈতিক ভাবে সারা বিশ্বের কাছে তিনি তুলে ধরেন। রবীন্দ্রনাথ যেমন বাংলা ভাষা সাহিত্যের জগতে সারা বিশ্বে তুলে ধরেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব তখন গণমানুষের কাছে এবং রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক ভাবে বাংলা ভাষাকে সারা বিশ্বের কাছে তুলে ধরেন। এরপর থেকে আমি যতবার সরকারে ছিলাম এবং যতবার বক্তব্য দিয়েছি, প্রতিবারই কিন্তু আমি জাতিসংঘে বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছি, কারণ এই ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি। 96 সালে আওয়ামী লীগ যখন সরকারে আসে, আমরা তখন আমাদের দুজন প্রবাসী রফিক এবং সালাম, এই দুই প্রবাসী কানাডা প্রবাসী ছিলেন এবং আরো কয়েকটি দেশের ভাষাভাষীদের নিয়ে ভালোবাসি মাতৃভাষা, অর্থাৎ মাতৃভাষার জন্য তারা একটা পরিষদ গঠন করে। তাদের পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব আসে যে জাতিসংঘে এই বিষয়টা তুলে ধরা, যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যেন প্রতিষ্ঠা করা হয়। আমরা সাথে সাথে পদক্ষেপ নেই এবং 99 সালে ইউনেস্কোর সম্মেলনে নভেম্বরে আমরা এই প্রস্তাবটা পেশ করি এবং 2000 সালে আমরা স্বীকৃতি পাই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ইউনেস্কো এটা স্বীকৃতি দেয়, জাতিসংঘ স্বীকৃতি দেয়। সেই থেকে 21শে ফেব্রুয়ারি শুধু আমাদের শহীদ দিবসই নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। দুর্ভাগ্য যে 21শে ফেব্রুয়ারি আমরা যখন দেখি যে শহীদ দিবস,
সেটাও কিন্তু উচ্চারণ করা হয় না। না, বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও কিন্তু সেভাবে মানে স্বীকৃতি মানে ওভাবে পালন করা হয় না, মনে হচ্ছে যেন প্রায় সারা বছর পালন করা হয়। আর আরো দুর্ভাগ্যের বিষয় যে ছাত্রলীগ এই স্মৃতিসৌধে ফুল দিতে পারবে না, আওয়ামী লীগ যেতে পারবে না। আমার প্রশ্ন হলো এই আজকে বাংলাদেশ নামটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া। ৭০ সালে ডিসেম্বর মাসে হোসেন শহীদ সরওয়ার্দীর মৃত্যুবার্ষিকী ৫ই ডিসেম্বর, সেখানে বক্তৃতা দিতে যেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, তখন কিন্তু নির্বাচন হয়ে গেছে, সেই মিটিংয়ে তিনি বলেছিলেন আমাদের এই পূর্ববঙ্গের নাম হবে বাংলাদেশ, এই নামটারও দাম দেওয়া। আজকে তাকে অস্বীকার করা হয়, তার স্মৃতি মুছে ফেলা হয়। যে সংবিধান তিনি প্রণয়ন করেছিলেন স্বাধীনতার পর, সে সংবিধানেও কিন্তু আমাদের মাতৃভাষার কথা বলা আছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে প্রোক্লামেশন, স্বাধীনতার ঘোষণা, সেখানেই কিন্তু দেওয়া আছে স্বাধীনতা ভোগ করবে, সব রকম সুযোগ সুবিধা নেবে। অথচ যাদের দ্বারা এই স্বাধীনতা অর্জন, যাদের দ্বারা মাতৃভাষায় কথা বলার অধিকার, তাদেরকে অবহেলা, অবজ্ঞা বা তাদের মুছে ফেলার ঘোষণা দেওয়া, আমি জানি না এই ধৃষ্টতা কোথা থেকে পাই। আমরা ঘোষণা চাই আপনার কাছ থেকে। শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার ভয় করি না মরণে, শেখ মুজিবের স্মরণে ভয় করি না মরণে, শেখ মুজিবের স্মরণে ভয় করি না মরণে। আমাদের মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি, বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতির জন্য একটা জাতি হিসেবে আত্মমর্যাদা এনে দেন, একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সারা বিশ্বে আমরা একটা নিজের অবস্থান সৃষ্টি করতে সক্ষম হই। আজকে আমাদের দুর্ভাগ্য যে পরাজিত শক্তি পাকিস্তানি হানাদার বাহিনী, যাদেরকে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরাজিত করেছিলাম, ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়েছিলেন, ২ লক্ষের বেশি মা বোন নির্যাতিত হয়েছিল, ৩ কোটির উপর মানুষ গৃহহারা হয়েছিল। যিনি স্বাধীনতা এনে দিলেন, দীর্ঘ সংগ্রামের মধ্যে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে, যে বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন, ৩২ নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, আজকে সেটা প্রথমে পুড়িয়ে দেওয়া হলো, সেটা ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে। নিন্দা করার ভাষা মানে ওই বাড়িতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975 সালে নির্মম ভাবে হত্যা করা হয়। পরিবারের সব সদস্য, আমার মা, আমার 3 ভাই, সহ সকলকে। আমরা 2 বোন বেঁচে গিয়েছিলাম, কারণ বিদেশে ছিলাম। তারপরে আমি 81 সালে ফিরে যাই। কোথায় ফিরে গেলাম? যেখানে আমার বাবার খুনিদের বিচার হবে না বলে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায়। তারা যে যুদ্ধাপরাধীরা গণহত্যা চালিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, আমাদের বাবা বোনদের ইজ্জত লুটেছিল, দেশকে লুটে করে খেয়েছিল, যাদের বিচার জাতি পিতা শুরু করেছেন, তাদের সবাইকে মুক্তি দিয়ে তাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা করে তাদের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছিল। সেই অবস্থায় কিন্তু আমি দেশে ফিরে যাই এবং সংগ্রামের মধ্য দিয়ে 21 বছর পর 96 সালে সরকার গঠন করি। আর আওয়ামী লীগ সরকার গঠন করেই কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সারা বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করি। আজকে আওয়ামী লীগের তারা নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দেয়। আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনারাও করবেন। হ্যাঁ, আজকে আমরা দেখলাম
এমনকি আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি একজন মুক্তিযোদ্ধা, এ সময় দল হুমকি দেয় তাকে শহীদ মিনারে যেতে দেবে না। আমি চাই না আসলে আমাদের দেশে আদৌ কোন সরকার আছে কিনা, রাষ্ট্রপতিকে যারা অবমাননা করে, মহামান্য রাষ্ট্রপতিকে যারা অবমাননা করে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা তো করতে পারে না। তবুও রাষ্ট্রপতিকে ধন্যবাদ, তিনি গিয়েছেন সেখানে। কিন্তু ইউনূস সাহেবকে আমি জিজ্ঞাসা করি যে তিনি কতবার শহীদ মিনারে গেছেন, কতবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তিনি কতবার মহিলাদের স্মৃতিসৌধে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা আত্মাহুতি দিয়েছে শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কি না? কোন দুর্যোগ দুর্বিপাকে কোনদিন বাংলাদেশে কোন মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, কোনদিন তার হাত থেকে এক মুঠ চাল তাদের সাহায্যে এসেছে কিনা, বা একটা টাকা দিয়ে সাহায্য করেছেন কিনা, বা কোনো রিলিফ করেছেন কিনা? কখনই না। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আগুনে আজকে বাংলাদেশ জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। যে বাংলাদেশকে আমি দীর্ঘ 15টা বছর 7 মাস এক টানা অনেক প্রতিকূলতা, অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে এই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছি। 71 সালে যে ধ্বংসযজ্ঞ ছিল সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন 72 সালে ফিরে এসে দায়িত্ব নেন, মাত্র 3 বছর 7 মাসের মধ্যে এই বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন, জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছিল। এত অল্প সময়ের মধ্যে পৃথিবীতে কোন দেশ যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে সেই দেশকে স্বল্পোন্নত দেশে উত্তরণ ঘটানো, এটা কেউ পেরেছে বলে আমি বিশ্বাস করি না। এটা কোথাও পাবেন না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলে, দেশপ্রেমিক নেতা ছিলেন বলে এটা সম্ভব হয়েছিল। আরেকটি কথা, এটা আমি আজকে দিনে না বলে পারছি না, আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের মিত্র শক্তি, পৃথিবীর বিভিন্ন দেশে যখন বিপ্লব হয়েছে বা মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আপনারা দেখবেন সেই দেশে যারা মিত্র বাহিনী, যারা সেই যুদ্ধে সহযোগিতা করেছে, তারা কিন্তু কোনোদিন নিজ দেশে ফিরে যায়নি। যে দেশ তা স্বাধীন করে দিয়েছে সেই দেশেই তারা ঘাঁটি বেঁধেছিল। সারা বিশ্বে একমাত্র ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ। কেন? আমাদের মিত্র বাহিনী ছিল ভারত। ভারতের সৈনিকরা আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেন, জিজ্ঞাসা করেন যে আপনার সৈনিকদের কবে ফেরত দেবেন, তিনি সঙ্গে সঙ্গে কিন্তু রাজি হয়ে যান এবং তিনি তাদেরকে ফেরত দেন। বাংলাদেশ কিন্তু একমাত্র ব্যতিক্রম। জার্মানিতে আপনারা জানেন যে একসময় পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানিকে সহযোগিতা করেছিল আমেরিকা, পূর্ব জার্মানিকে সহযোগিতা করেছিল রাশিয়া। দুই দেশে কিন্তু আমেরিকা এবং রাশিয়ার ঘাঁটি ছিল। জাপানে এখনো কিন্তু আমেরিকার ঘাঁটি রয়ে গেছে। এভাবে পৃথিবীর অনেক দৃষ্টান্ত আমি দিতে পারবো, কিন্তু বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম। কেন জানেন? বঙ্গবন্ধু একটাই কারণ, জাতির পিতা শেখ দেশ যাদের স্বাধীনতার ইতিহাসে দুই দেশের লক্ষ্য একই হিসেবে মিশে গেছে, কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম দেশ এবং সেই স্বীকৃতিটা আমরা পেয়েছিলাম, সেই সম্মানটা আমরা পেয়েছিলাম সারা বিশ্বের কাছে। কিন্তু আজকে আমরা কি দেখি, যে পরাজিত শক্তি যারা আমাদের যে গণহত্যা চালালো, আজকে ইউনূস সাহেব ক্ষমতা এসেছেন চক্রান্ত করে।
এবং তার চক্রান্তের ইতিহাস কিন্তু বেরিয়ে গেছে। যতদিন বাইডেন সরকার ছিল এই চক্রান্তে মদত দিয়েছিল এবং তারই অর্থ ব্যয় করেছিল। $29 মিলিয়ন। ট্রাম্প সরকার আসলো, সাথে সাথে অনেক তথ্য কিন্তু এখন বের হয়ে গেছে। We love Trump. অনেক তথ্য এসেছে যে কিভাবে চক্রান্ত করেছে বারবার আমি যেন ক্ষমতা আসতে না পারি, এবং সেটা আমি কিন্তু জানতাম। আমি আপনাদেরও বলেছি, সবাইকে সবসময় বলেছি সংসদে বলেছে। চক্রান্ত করা হয়েছিল। দালাল দালাল দালালেরা 2018-তে একই চক্রান্ত হয়, সেটাকে আমরা প্রতিহত করে চলে আসি। 2024-এ নির্বাচনই যাতে না হয় সেই চেষ্টা করা হয়েছিল, তারপর কিন্তু আমি নির্বাচন করে চলে আসি। সময় দেওয়া হয়েছিল 3 মাস, যেখানে তারপরে আমরা 7 মাস সরকারি ছিলাম। বাংলাদেশকে এত অল্প সময়, যেখানে বাংলাদেশ যখন 2001 সালে বিএনপি ক্ষমতা আসে, বাংলাদেশের অবস্থাটা কি ছিল? বাংলাদেশ ছিল একটা সন্ত্রাসের দেশ, দুর্নীতির দেশ, 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এবং বাংলা ভাই জঙ্গি, 500 জায়গায় একই সাথে বোমা হামলা। আর আমি তো সবসময় আছি, আমার দেশে 21শে আগস্ট 2004 সালে প্লেনের হামলা, যেখানে আমাদের 22 জন নেতা কর্মী এবং 2 জন অজ্ঞাতনামা মৃত্যুবরণ করে। প্রায় 1000 মতো নেতা কর্মী আহত, তার মধ্যে 4 জন, প্রায় 450 জনের উপরে খুবই খারাপ অবস্থা ছিল, মরণমূল অবস্থা ছিল। এবং পরবর্তীতে অনেকেই আরো মৃত্যুবরণ করেন। আইবি রহমান, তাকে নির্মমভাবে হত্যা করে। তারপরে জনগণের এরকম একটা অবস্থা বাংলাদেশে। এরপর এমার্জেন্সি, যখন আমাকে বিদেশ থেকে দেশে ফিরতে দেবে না, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, প্রবাসীরা তখন আমার পাশে ছিলেন। আমরা এখন আসি বাবা, আমরা এখন আসি। মৃত্যুর আগ পর্যন্ত আছি। হাউস অ্যারেস্ট করে রাখে, তারপরে যা হোক আমাকে কারাগারে বন্দি করে। আমি তো থেমে থাকিনি। 2008-এ নির্বাচন হয়, 233টা সিট আওয়ামী লীগ পায়। এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়। গভর্নমেন্ট ফর্ম করতে পারলাম না, বিডিআর ঘটনা। এই বিডিআর যারা আমাদের আর্মি অফিসারদেরকে হত্যা করেছে, প্রত্যেকে আমরা শাস্তি দিয়েছি। কি দুর্ভাগ্য, ইউনূস ক্ষমতা এসে কারাগার থেকে সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, জঙ্গি হামলা, হলি অটিজেনের জঙ্গি হামলা, অথবা সে সময় সেই যারা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা সন্ত্রাসী, জঙ্গি এবং বিডিআরে যারা সেনাবাহিনীর অফিসারদের হত্যাকারী, তাদের সবাইকে কিন্তু মুক্তি দিয়ে দিয়েছে। ফাঁসি 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 চাই, ইউনূসের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ইউনূসের ফাঁসি চাই, ইনুসের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। ইউনূসের ক্ষমতার শক্তি হচ্ছে এই জঙ্গি, সন্ত্রাসী, এরাই হলো তার, এবং দুর্নীতিবাজ। অনেকে দুর্নীতির মামলা প্রত্যাহার করেছে, অথচ তাদের দুর্নীতির জন্য সাক্ষী দিয়ে গেছে FBI অফিসার, এবং কোনো সাক্ষী তখনও বাকি ছিল আরো দেবে। এবং এদেরকে নিয়ে তার রাষ্ট্র পরিচালনা, সে রাষ্ট্র সামনে এগোবে কিভাবে? একের পর এক হত্যাকাণ্ড। সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই, উপজেলা নাই, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, অত্যন্ত বিভৎস ভাবে। হাতে তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে সরাসরি ঘুরে বেড়ায়। এবং এই যে একটা পর একটা ঘটনা, 7 জুলাই থেকে যে আন্দোলন, সে আন্দোলনে পুলিশ তো পানিও মারে নাই, সাউন্ড গ্রেনেডও মারে নাই, লাঠি দিয়ে আন্দোলনটা তুলে দেওয়ার চেষ্টা করেনি। কিন্তু আপনারা আজকে কম্পেয়ার করেন, ইউনূসের আমলে কি হচ্ছে? মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করতে গেলে তাদের উপরে হামলা, 2জনকে হত্যা করা হয়েছে, লাশ গুম। ছাত্ররা বয়স নিয়ে আন্দোলন করতে গেল, সেখানে হামলা, সেখানে একজন মারা গেল। আমাদের নারী শিক্ষক ছোট্ট শিশু কোলে সেই পানি মারলো, ওইটুকু বাচ্চা সেই বাচ্চাকে গ্রেপ্তার করলো, তাদের উপরে হামলা।
এই স্বৈরাচারী কে, স্বেচ্ছাচারী কে, ফ্যাসিস্ট ফ্যাসিবাদ কে, সেটা আমার প্রশ্ন। আর গণহত্যা, হ্যাঁ, জাতিসংঘ তদন্ত কমিটি একটা রিপোর্ট দিয়েছে, এটা গ্রহণযোগ্য না, কিন্তু তারপর সেখানে একটা কথা আছে, আপনারা দেখবেন এই হত্যাকাণ্ডের ব্যাপারে সরকারের পক্ষ থেকে এক তালিকা করা হয়েছে। সেখানে যেমন আমাদের যশোরের শাহীন চাকলাদারের হোটেল আগুন লেগে পুড়ে যায়, সেখানে কয়েকজন লোক মারা যায়, তাদের কয়েকজনের নামও কিন্তু ওখানে ঢোকানো। আমাদের গাজী গোলাম মোস্তফা কাজী ইন্ডাস্ট্রি, গাজীতে আপনারা জানেন, সেখানে আগুন দেয়, সেখানে কিন্তু অনেকে পুড়ে মারা যায়, তাদেরও নাম, এবং এই নাম দিয়েও 5ই আগস্ট পর্যন্ত 400 জনের নাম সেখানে দেওয়া হচ্ছে। আর আগস্ট 5 থেকে 8 তারিখ পর্যন্ত প্রায় 250 জনের নাম দেওয়া হচ্ছে। আর এরপর ইউনূসের আমলে প্রায় 750-800 লোকের নাম, আর এখনো তো হত্যাকাণ্ড চলছে। তাহলে গণহত্যাকারী কে? কিলার ইউনূস। ইউনূস নিজে ফাঁসি পাচ্ছে, তার সময় তো কেউ আন্দোলনে দাঁড়াতেই পারছে না। আর আমরা 7 তারিখ থেকে 15 তারিখ 14 তারিখ পর্যন্ত তাদের কিছু বলা হয়নি। তারা যখন একের পর এক হত্যাকাণ্ড করলো, পুলিশ মারা হলো, আজকে পুলিশ, আচার বিজেপি, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি আপনার দরগা শরীফ, বাজার, কোনো কিছু তো বাদ যাচ্ছে না। 11টা গির্জায় হামলা করা হয়েছে, একটার পর একটা সমস্ত মন্দির পোড়ানো হয়েছে, বাড়িতে বাড়িতে দিয়ে হিন্দুদের সব লুটপাট এবং মেজুটা অত্যাচার করা হয়েছে। আর আওয়ামী লীগের নেতা কর্মী তো বড় দুশ্মন, কারণ আওয়ামী লীগ স্বাধীনতা দিয়েছে, তো মাতৃভাষায় কথা বলার অধিকার, স্বাধীনতা সব আওয়ামী লীগের নেতা, কাজে আওয়ামী লীগ দুশ্মন। আর বন্ধুকে সেই পরাজিত শক্তি পাকিস্তান, পাকিস্তানকে আমরা পরাজিত করলাম, তারাই তার দোস্ত। রাজাকারের চামড়া তুলে নেব আমরা, তুলে নিব আমরা, রাজাকারের চামড়া রাজাকারের চামড়া তুলে নিব আমরা। এইভাবে একটা দেশের ক্ষতি হতে দেওয়া যায় না। কাজে আমি আপনাদের একটু বলবো যে আপনাদের জন্ম সৃষ্টি করতে হবে। আর এই জাতিসংঘ ওই যে তালিকাটা দিয়েছে, বা ইউনূস আবার কিন্তু এই চ্যাপ্টারটা নিষিদ্ধ করেছে বাংলাদেশে। তাদেরকে বলতে হবে যে প্রত্যেকটা ঘটনা তারা যেন তাদের বিশেষজ্ঞ নিয়ে পরীক্ষা করে। সেখানে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আবু সাইদের হত্যা, মুগ্ধর হত্যা, মুগ্ধ যখন গুলিকে ঝরে পড়লো, ওই তখন তো পুলিশের কোনো অ্যাকশন ছিল না, সেটা তাদের নিজেদের মিছিলে ছিল। তবে সেখানে পুলিশ গুলি, সেখানে মুগ্ধ কেন গুলি পড়লে গেল, সেটা কিন্তু ভিডিওতেই আছে। আর আবু সাইদের যদি পুলিশের গুলিতেই মারা যাবে, তাহলে তাকে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়নি কেন, 5 ঘন্টা চিকিৎসা করা হয়নি কেন? ম্যাট্রিকুলাস ডিজাইন। 2:30টার সময় গুলি লাগলো, 8টার সময় তাকে হাসপাতালে, এই সময়টা সে কোথায় ছিল, এটা ভাবতে হবে। এইভাবে প্রত্যেকটা হত্যাকাণ্ড যদি যাচাই করা হয় এবং অস্ত্র কাজের হাতে, ইউনূসেরই উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন বললো যে এই বুলেট 7.62 বুলেট পুলিশ ব্যবহার করে না, আর্মি ব্যবহার করে না, তাহলে কে ব্যবহার করলো? তার মানে এই যে হত্যাকাণ্ডগুলি ঘটেছিল, এই ঘটনাগুলি এই আন্দোলনকারীরা এরা নিজেরাই ঘটিয়ে দিয়ে আওয়ামী লীগকে মিথ্যা অপবাদটা দিয়েছে, মিথ্যা অপবাদটা দিয়েছে। আমি যদি করতাম তাহলে 7 তারিখে বসতেই তো দিতাম না, তাহলে 7 তারিখ থেকে 14 তারিখ মধ্যে কেন বসতে? তাদেরকে যখন গ্রেপ্তার করা হলো, তাদের গার্জিয়ানরা আসলো, তাদেরকে আমরা ছেড়ে দিলাম। তাহলে কি ছেড়ে দেওয়াটা ভুল হয়েছে আমাদের? এদেরকে গ্রেপ্তার করেই রাখা উচিত ছিল, আরো বেশি করে গ্রেপ্তার করা উচিত ছিল। আমরা তো নির্যাতনের পথে যাইনি, উল্টো এখন দেখা যাচ্ছে আমরা নির্যাতনের শিকার। আবার লক্ষ লক্ষ নেতা কর্মী, এমনকি আমি আমাদের সাতক্ষীরা আশাশুনি উপজেলা চেয়ারম্যান, তাকে মেরে আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে ফেলা হয়েছে। আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার বাড়িতে হামলা করে তার বউ এবং মেয়ে ভয়ে ছাদে উঠে গিয়েছিল, নিচে তাদের 5 জনকে কেটে হত্যা করেছে, ছাদে যে মা মেয়েকে রেপ করেছে, তারপরে তাদেরকে মেয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে। চট্টগ্রাম বন্দেহাট, সে বন্দেহাট আপনারা জানেন যে ছাত্রলীগের ছেলে ফেলে দিয়েছে,
সেখানে রক কেটেছে, তাদেরকে উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আবার নিচে এসে তাদেরকে হত্যা করেছে। এইভাবে সারা বাংলাদেশ রক্তাক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায়। 3,000 উপরে আওয়ামী লীগের নেতা কর্মী তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনকে হত্যা করেছে, প্রায় 15-20,000 আহত, 1 কোটির উপর স্থাপনা আগুন করেছে। পুলিশ 3,200 পুলিশ হত্যা করেছে, কিন্তু পুলিশের আরো প্রায় 10,000 মতো পুলিশের হদিস নাই, 50-40 জন আনসারের হদিস নাই, তাই গেল কোথায়? একের পর এক যাদেরকে তার গুম করে ফেলছে। এবং এই কয়েকদিনের মধ্যে, গত 10 দিনের মধ্যে আওয়ামী লীগের প্রায় 8,000-এর উপর নেতা কর্মী, তাদের কোনো খবর নাই, তাদের তাইকে নাকি গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সব গুম করে ফেলা হয়েছে। ফ্যাসিবাদকে Father of terrorists, ইউনূস, father of Al-Qaeda, ইউনূস, ইউনূস, father of Jamaat Shibi, ইউনূস, ইউনূস, father of Rajakar. ইউনূস, ইউনূস। তাই আপনাদের করতে হবে। আমি আর সময় নেবো না, আমি জানি অনেক রাত হয়ে গেছে, আপনাদের খুবই কষ্ট। আপনাদের এটুকু বলবো, যে লোকটা গরিব মানুষকে ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিয়ে সেই সুদের টাকা দিয়ে তার জীবন গড়ে তোলে, আমি যে তাকে দিয়েছি গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা আমার দেওয়া, গ্রামীণ ফোনের ব্যবসা আমি দিয়েছি। 14টা কোম্পানি করেছে সে, গ্রামীণ ব্যাংকের এমডি থাকাকালীন সব কটা কোম্পানি সে হলো চেয়ারম্যান, এমনকি তার বাপের কোম্পানি, সেখানেও সে ডাইরেক্টর। কিন্তু গ্রামীণ ব্যাংক তো স্ট্যাটিউটরি বডি, সে তো সরকারি বেতন পেত, তাহলে সে অন্য সেভাবে চেয়ারম্যান থাকে বা বাপের কোম্পানিতে সে ডাইরেক্টর থাকে কিভাবে? আবার সেখানে ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা, তার বাপের কোম্পানিকে মোটা অঙ্কের ঋণ দেয়, 9 কোটি টাকা ঋণ দিয়ে আবার ঋণ সুদ সব মাফও করে দেয়। ওই গরিব মানুষকে তো কখনো মাফ করেনি। গরিবের কাছ থেকে সুদের টাকা আদায় করতে যে ভিটে মাটি, ঘর বাড়ি, গরু ছাগল সবই কেড়ে নিয়ে তাদের নিঃস্ব করে ছেড়ে দিয়েছে। গরিবের রক্ত চুষে খেয়ে যে লোকটা এইভাবে জনগণের টাকা দিয়ে সে ভর্তি করে সারা সেটা টাকা বানালো, ও কোথায় পেল টাকা? তার হিসাব তো তাকে দিতে হবে, কত টাকা নিয়েছে, কত টাকা মানি লন্ডারিং করছে, এখনো এই কোন খাতের জন্য কত টাকা সে ব্যয় করছে, তার হিসাব একদিন করায় বন্ধায় দেওয়া হবে। আপনাকে নিতে হবে। হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এই হত্যারও বিচার একদিন হবে। সুদ খোরের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, সুদ খোরের চামড়া। যে হাত দিয়ে হাত চুপিটা করে পরে কথা বলবেন। বলেন। বঙ্গবন্ধু ভবনে যারা বলেন, বলেন, বলেন। আমি রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা। স্টাফ, স্টাফ, স্টাফ। এবং ইনশাআল্লাহ সেটা দেব, এবং সেই দিন আছে যখন বেঁচে আছি, অবশ্যই একদিন এর বিচার আমি করবই। এটা আমার প্রতিজ্ঞা এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, জয় বাংলা। আমরা ডক্টর সিদ্দিকুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, আমরা একসাথে কাজ করতেছি। আমরা আপনার পাশে আছি, আমরা পাশে থাকবো। আমরা চাই আপনারা যতদিন পর্যন্ত সসম্মানে বাংলাদেশে ফিরে না আসবেন, আমরা এই প্রবাসে রাজনীতি করে যাবো। শেখ হাসিনা সরকার, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ, দুরুদ মেয়র হলেন, ইমতাজ ভুইয়া, চঞ্চল, আমাদের তুরান, আমাদের আইয়ুব আলী, আমাদের নজরুল,
আমাদের শাহিন আজমল, আমাদের নাফিজুর রহমান তুরন, আমাদের ভাবি, আমাদের শাহানুর রহমান, সেন্টু ভাই, আমাদের সেন্টু ভাই, আশরাফ ভাই, মাহফুজ, আশরাফ ভাই, আমাদের দুলাল বিল্লাহ, আমাদের সুলেমান ভাই, অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন। আপনি এখনকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আসেন, এটি আমাদের কামনা। এখানে উপস্থিত রয়েছে বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, রশিদ রানা, খায়রুল ইসলাম কুকন সহ অসংখ্য আমাদের তানভীর কাসার সহ অসংখ্য নেতৃবৃন্দ। শেখ হাসিনা ভয় নাই, আপনাকে ধন্যবাদ। রাজপথ স্বাধীন নয়, লড়াই 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 চাই। আমার এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট আপনাকে একটা সালাম দেবেন। সালাম দিন। আসসালামু আলাইকুম। আপনাকে সবিনয় অনুরোধ রইল, আমি 32 নম্বরে বারবার যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি বঙ্গবন্ধুর সাথে কাজ করেছি। আপনি 32 নম্বরের যখন সেটা মনে পড়ে হয়তো কোনদিন হার্ট অ্যাটাক করব। আপনাকে আমার বিশেষ অনুরোধ, নিউ ইয়র্কের এই পলিটিক্যাল দোকানগুলা বন্ধ করার জন্য সিদ্দিকের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করার ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই তো আমরা সবাই করতেছি। আর আমেরিকাতে ঐক্যের কোনো বিকল্প নাই। সমস্ত বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধ ভাবে আপনার নির্দেশে আমরা সংগ্রাম করে যাবো যতদিন পর্যন্ত আপনি বাংলাদেশে গেছেন। ধন্যবাদ আমাকে মাসুদ মাসুদ একটু কথা বলবে, অনেক স্লোগান দেয় সবসময়। গোপালগঞ্জ। আপা আসসালামু আলাইকুম। আপা আমাকে দিন। আপা আমরা এই যে সেপ্টেম্বর মাসে যখন এই খুনি ইউনূস এই যুক্তরাষ্ট্রে আগমন ঘটে, তখন তাকে সামনে রেখে আমরা স্লোগানে মুখরিত করেছিলাম, জননেত্রী শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আপা আমরা আরো স্লোগান দিয়েছিলাম ওখানে, ফাদার অফ টেররিস্ট ইউনূস ইউনূস, ফাদার অফ আল কায়দা ইউনূস ইউনূস, গো ব্যাক ইউনূস ইউনূস। আপা আমরা ততদিন পর্যন্ত এই রাজপথে আমরা থাকবো আপা, যতদিন পর্যন্ত সসম্মানে আপনি বাংলাদেশের বীরের মতো আপনার প্রত্যাবর্তন না হয়, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমরা কথা বলবো, আমরা পাচ্ছি না। আমাকে দিয়ে সবাই আজকে একসঙ্গে আছি এবং একসঙ্গে কাজ করতেছি, এবং এভরিবডি ইজ ইউনাইটেড আন্ডার দ্য লিডারশিপ অফ এখানে চঞ্চল আছে। আপনাকে একটু সালাম দিন। আপা আমি রণে বলছি, আমরা প্রস্তুত। যেদিন আপনি ঘোষণা দেবেন বাংলার মাটিতে যাবেন, সেদিন যুক্তরাষ্ট্র থেকে ডাক্তার সিদ্দিকুর রহমান নেতৃত্বে আমরা হাজার হাজার নেতা কর্মী বাংলার মাটিতে উপস্থিত হবো। আপা আপনি ভয় পাবেন না, আপনার জন্য আওয়ামী লীগ আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, লড়াই চালিয়ে যাব যতদিন পর্যন্ত বিজয় অর্জন না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।